আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি স্পেশাল টপিক হাইড্রা। এই স্পেশাল টপিকের আজকে আমাদের সুপার স্পেশাল 8 নম্বর লেকচার। তো আমাদের আজকে স্পেশাল 8 নম্বর লেকচারে আমরা হাইড্রার একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিলেন্টেরন গহ্বর। দেখতে পাচ্ছ সবাই, এই যে সেই সিলেন্টেরন গহ্বরের যে একটা কাঠামো, এটা হচ্ছে হাইড্রার সম্পূর্ণ কাঠামো। এই হাইড্রার সম্পূর্ণ কাঠামোর মধ্যে মাঝখানে যে একটা গর্ত থাকে সিলেন্টেরন গহ্বর, সেটাই হচ্ছে আমাদের এই চিত্রটা। তো আমরা এই সিলেন্টেরন গহ্বর নিয়ে আলোচনা করব, বেসিক আলোচনা দেখব, তারপরে আমরা এখানে যে কথাগুলো বলছে একটু বিবরণ দিয়ে আমরা পড়ার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো এখানে বলতেছে সিলেন্টেরন গহ্বর দিয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে পরিপাকের কাজ করা হয় আর সংবহনের কাজ করা হয়, যেগুলো আমাদের গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নামেও কি পরিচিত। মানে সিলেন্টেরন গহ্বরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও বলা হয়। তো দেখো আমরা শুরু করতেছি। বলতেছে নিডিরিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহের অভ্যন্তরে এক প্রান্ত খোলা যে একটি নলাকার ফাঁকা গহ্বর থাকে তাকে সিলেন্টেরন বলে। এই যে আমাদের নিডিরিয়া প্রাণীর যে আমার দেহের এক প্রান্তে খোলা, এই জায়গাটা খোলা আর কি, এক প্রান্তটা খোলা যেই ফাঁকা জায়গাটা থাকে, এই যে এই মাপটাকে বলা হয় কি সিলেন্টেরন গহ্বর। দেখছো মাছিও চলে আসছে ক্লাস করতে। আচ্ছা, তোমরা কি বলতে পারবা মাছি এটা কোন পর্বের প্রাণী? মাছি কোন পর্বের প্রাণী? এক্সিলেন্ট, আর্থ্রোপোডা। থ্যাংক ইউ সো মাচ, এই তো মনে আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো এখন বলতেছে এরপরে যে এটি গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত্ত এবং মুখ ছিদ্র থেকে দেহের শেষ প্রান্ত পর্যন্ত লম্বভাবে বিস্তৃত। অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিসে যে কোষ আছে আমাদের ভেতরের দিকে কোষ, সেই ভেতর দিকে কোষে অবস্থান করে এবং মুখ ছিদ্র মানে মুখ থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত এই গহ্বরটা বিস্তৃত। এটা তো হাইড্রা, তাই না? হাইড্রা লম্বচ্ছেদ আঁকা হয়েছে, লম্বচ্ছেদ মানে হাইড্রাটা কেটে দেওয়া হয়েছে মাঝখান দিয়ে। তো হাইড্রা যদি কেটে দিই তাহলে হাইড্রাটা দেখতে এরকমই দেখা যায়। এই যে অংশটা হচ্ছে কাটা অংশ। তো এই যে সিলেন্টেরন গহ্বর যেটা, সেই গহ্বরটা এই মুখ ছিদ্র দিয়ে শুরু, যেখান থেকে হাইড্রা খাবার খায়, মানে মুখ আর কি। তো সেই মুখ ছিদ্র থেকে শুরু হয়ে একবারে শেষ পর্যন্ত হচ্ছে আমাদের এই সিলেন্টেরন গহ্বরের পরিব্যাপ্তি। এতটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তো যেমন তাসফিয়া আসো, নুসরাত, তারপর আর কি সাদিয়া ফিরমৌ, সাইমা, সুমাইয়া, একটু কথা বইলো। হ্যাঁ সামিয়া, জি স্যার বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে পরবর্তী, সিলেন্টেরনের মধ্যে খাদ্যবস্তু ফ্লাজেলীয় কোষের ক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং পরবর্তীতে বহিঃকোষীয় পরিপাক ঘটে। মানে আমাদের সিলেন্টেরন গহ্বরের মধ্যে খাবার যেগুলো আছে, যেগুলো খাবার খায় হাইড্রা, সেগুলো কি হয় ভর্তা হয় বা টুকরো টুকরো হয়। সেইগুলো বহিঃকোষীয় যে অংশগুলো আছে, বহিরাগত যে কোষ, সেই কোষের মাধ্যমে এটা কি হয় পরিপাক হয় বা হজমের মাধ্যমে এটা নিঃশেষ হয়ে যায়। কিছু সংখ্যক খাদ্যকণা সিলেন্টেরনের অন্তর্গামী পানি প্রবাহের সাথে দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিবাহিত হয় এবং দেহের বিভিন্ন স্থানে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদীয় কোষ দ্বারা গৃহীত হয় এবং অন্তঃকোষীয় পরিপাক ঘটায়। অর্থাৎ আমরা জানি আমাদের খাদ্যবস্তুগুলো বহিঃকোষীয় কোষের মাধ্যমে পরিপাক হয়, কিন্তু কিছু কিছু খাবারের কণা থাকে, সেই কণাগুলো আমার দেখা যায় যে হাড়ে যখন খাবার খায় তখন পানি কিন্তু যায় হাড়ের মুখ দিয়ে। তো সেই পানির প্রবাহের মাধ্যমে সেই খাদ্য কণাগুলো কিছু অংশ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়। সেই খাদ্য কিছু কণাগুলো দেখা যায় অন্তঃকোষীয় কিছু কিছু কোষ আছে, সেই কোষের মাধ্যমেও সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণার যে আমার খাদ্যবস্তু আছে সেগুলো কি হয় পরিপাক ঘটে। মানে ম্যাক্সিমাম খাবারগুলো বহিঃকোষীয় অংশের মাধ্যমে পরিপাক ঘটে, আর কিছু কিছু খাদ্যকণা আছে যেগুলো আমাদের ভেসে বেড়ায় গহ্বরের ভেতরে, সেগুলো অন্তঃকোষীয় কোষের মাধ্যমে পরিপাক ঘটে বা হজমের মাধ্যমে এটা নিঃশেষ হয়ে যায়। কথা কি বুঝতে পারছো এতটুকু? স্যার গ্যাস্ট্রোডার্মিসে আমাদের তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, গ্যাস্ট্রোডার্মিসে ক্ষণপদীয় কি বলছে গ্যাস্ট্রিক ক্ষণরক্ত কোষ দ্বারা। জিনিসটা আসলে কি স্যার?
আচ্ছা আমি বলি গ্যাস্ট্রোডার্মিসে আমরা গত ক্লাসে ক্ষণপতি এটা আমি দেখাইছিলাম কিনা দেখানি। এই দেখো গ্যাস্ট্রোডার্মিসে যে কোষটা আছে এখানের মধ্যে ক্ষণপদ নামে একটা অংশ আছে, যে ক্ষণপদীয় কোষ, এই যে আকাশী কালার যে কোষ, সেখানে কি ক্ষণপদ কোষ আছে যেখানে উঁচু নিচু। এই ক্লাসটা তুমি করো নি মনে হয় না? তোমার ওই যে গেঞ্জির কালার, টি শার্টের কালার ওই যে সবুজ আকাশী, এটা কি ব্রাজিলের? না স্যার, আর্জেন্টিনা স্যার। কি বলো আর্জেন্টিনা? হেই আর্জেন্টিনা কি এই ইয়া হয় নীল রঙের না এটা? জি স্যার, এটা আর্জেন্টিনারই স্যার। তুমি তাহলে পচা ভালো না, যাই হোক দেখো। তো এখন হচ্ছে এই যে আমাদের এই যে আকাশীর যে কালার যে অংশটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। এই কোষটা কিন্তু আমাদের হাইডার অন্তত্বকের একটা কোষ, এটা কিন্তু পাওয়া যায়। ক্ষণপদীয় কোষ কিন্তু এটা আছে হাইডার অন্তত্বকের একটা কোষের নাম ক্ষণপদীয় কোষ। সেই কোষটা দিয়েই আমাদের এই কাজগুলো হয়, বুঝছো? এটা কিন্তু গত ক্লাসে পড়াইছিলাম। স্যার স্যার এই যে এক এক জায়গায় স্যার এক একটা মানে ডিফারেন্ট কালার দিয়ে স্যার ইন্ডিকেট করা আছে, মানে রিজন কি স্যার? বোঝানোর জন্য, কোনটার পরিচয় কোনটা সহজে বোঝানোর জন্য আর কি। যেমন একটা নাম গ্রন্থি কোষ, একটা নাম ইন্টারস্টেশিয়াল কোষ, একটা ক্ষণপদ কোষ, একটা সংবিধি কোষ। ডিফারেন্ট কালার দিলে বুঝতে সহজ হবে যে এটা দেখতে এরকম, এটা দেখতে এরকম, এটা বোঝানোর জন্য। বাস্তব এই আলাদা আলাদা কোষগুলো কি স্যার তৈরি হয়েছে আলাদা আলাদা বস্তু দিয়ে নাকি? কোষগুলো তোমার যে তৈরি হয়েছে সেগুলো দেখা যাবে, কিছু কিছু কোষ এক ক্যাটাগরির কোষ, কিছু কিছু কোষ ভিন্ন ক্যাটাগরির কোষ, সবগুলো তো একভাবে তৈরি হয় না। প্রত্যেকটা কোষের একটা আলাদা আইডেন্টিফাই থাকে বা বৈশিষ্ট্য থাকে, সেটা সেই ক্ষেত্রে কাজ করে। আমাদের সবগুলো কোষ তো এক জায়গা থেকে স্যার ক্ষণপদীয় কোষ তাহলে এইটা কোন ধরনের কোষ? এই যে আমাদের যে হাইডার মধ্যে যে কোষগুলো থাকে সেই মধ্যে যে কোষগুলো আমাদের এরকম ক্ষণপদযুক্ত ঢেউ সৃষ্টি করে, সেই ক্ষণপদযুক্ত কোষ এটা অন্ততকের একটা অংশ, বা অন্ততক থেকে একটা নির্দিষ্ট একটা অংশের কোষটা স্ফীত হয়ে বা মোটা হয়ে এই কোষটা তৈরি হয়। অন্ততকে যে কোষগুলো আছে না, সেই কোষগুলোর মধ্যে এই কোষটা একটা আলাদা বৈশিষ্ট্য, বা এই কোষটা আমার আলাদাভাবে তৈরি হয় অন্ততক থেকে। আমরা জানি বহিতক থেকেও কিছু কোষ সৃষ্টি হয়, অন্ততক থেকে কিছু কোষ সৃষ্টি হয়, আলাদা আলাদা বৈশিষ্ট্যের কোষ। সেই ক্ষণপদ কোষটা অন্ততক থেকেই সৃষ্টি হয়। কথা কি বুঝছো এবার? আচ্ছা এখন এটা আমাদের কমপ্লিট। এখন এটাই বলতেছে অন্ততকের কোষের মাধ্যমেই কিছু কিছু খাদ্যকণা কি হয়, পরিপাক ঘটে। আচ্ছা বলতেছে খাদ্যের অপাচ্য অংশ, যেটা আর কি বাড়তি অংশ, খাদ্যের অপাচ্য অংশ এবং বিপাকজাত বজ্র পদার্থ সিলেন্টেরনের বহির্গামী পানি প্রবাহের সাথে মুখ ছিদ্রের মাধ্যমে বাইরে নির্গত হয়। খাবার খেলে দেখবা যে কিছু আইসটা থাকে, আইসটা বলতে মানে অবিচ্ছেদ্য অংশ, যেগুলো আসলে সহজে হজম হয় না। আমাদের তো হজম হয়ে যায়, কিন্তু দেখা যায় যে উদ্ভিদ যে আছে, প্রাণী যে আছে হাইডার, সেইটার ক্ষেত্রে কিছু জিনিস হজম হয় না, উচ্ছিষ্ট অংশ থাকে। সেই উচ্ছিষ্ট অংশ বা অতিরিক্ত অংশটা এই হাইডার মুখ ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে যায়, বলতে পারা যায় বমি করার মতো একটা। কিছু খাবার স্যার মানুষেরও হজম হয় না। হ্যাঁ সেটা ঠিক, কিছু খাবার মানুষের হজম হয় না, সেক্ষেত্রে তার প্রক্রিয়াটা তো হচ্ছে অন্য রাস্তা দিয়ে যায়, তাই না? কিন্তু হাইডারের প্রক্রিয়াটা তো হচ্ছে তার মুখ দিয়ে যায়, মানে মুখ দিয়েই খাবারটা বেরিয়ে যায়, বমি করার মতো হয় আর কি। আচ্ছা তো দেখো এবার বলতেছে আমাদের এখানে, অর্থাৎ সিলেন্টেরন একদিকে খাদ্য পরিপাকে সাহায্য করে এবং অন্যদিকে খাদ্য সার, শ্বসন, রেচন পদার্থ পরিবহনও সাহায্য করে। অর্থাৎ আমরা জানি বাদুড় যেই মুখ দিয়ে খাবার খায়, সেই মুখ দিয়ে কি করে, তার বজ্র ত্যাগ করে। তো হাইড্রাও কিন্তু সেরকমই, যেই মুখ দিয়ে খাবার খায় সেই মুখ দিয়ে কি করে, বজ্র পদার্থ, অতিরিক্ত পদার্থ এগুলো কি করে, নিষ্কাশন করে। কথা কি শুনতেছো, বুঝতেছো সবাই? হ্যাঁ কি বললা স্যার? এগুলো পাপিষ্ট। পাপিষ্ট মানে এরকম একটা বিষয়। যাই হোক এই বাকিটা আমাকে জানা, বাকিরা বুঝতে পারলা কিনা বিষয়টা? যেই দিক দিয়ে খাবার খায় সেই দিক দিয়ে বের হয় খাবার। আচ্ছা থ্যাংক ইউ। তো এরপরে বলতেছে পরবর্তী অংশ কইছিলাম আমরা, হ্যাঁ এখানে, তাই সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বরও বলা হয়। সিলেন্টেরনকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর বলা হয় কেন? সিলেন্টেরন গহ্বরের যেই দিকটা খোলা সেই দিক দিয়েই হাইড্রা খাবার খায়, আর সেই দিকটাই হাইড্রা কি করে, বজ্র পদার্থ নিষ্কাশন করে। এই কারণে সিলেন্টেরন গহ্বরকে
গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে অথবা পরিপাক সংবহন গহ্বর বলে। পরিপাক মানে খাবার হজম হয়, সংবহন মানে কি বজ্র পদার্থগুলো দেহ থেকে বাইরে বের হয়ে আসে, মানে সংবহিত হয়, চলাচল করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, নিষ্কাশিত হয়। এই জন্য এই সিলেন্টেরন গহ্বর অপর নাম গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটা মনে রাখতে হবে, পরীক্ষাতে এটা খুব ইম্পর্টেন্ট টপিক, আসার মতো প্রশ্ন। ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই? এটা আমাকে জানাও, বাকিরা যারা কথা বলো। আচ্ছা, 25 ব্যাচের মধ্যে কারা কারা আসো? কবিতা আসো, ঝুমা আসো, তামান্না আসো, তোমরা কি বুঝছো? জি স্যার। ওকে থ্যাংক ইউ। তো এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশ। তো এখানে বলতেছে যে কোর্সিকায় সিলেন্টেরন প্রসারিত থাকে বলে এগুলো ফাঁপা হয়। কোর্সিকা যে অংশ আছে, কোর্সিকা যে কোর্সিকা, এই কোর্সিকা অংশে সিলেন্টেরন প্রসারিত থাকে বা বড় থাকে আর কি, এই যে লম্বা হয় আর কি। তো প্রসারিত থাকে বলে এগুলো ফাঁপা হয়। ফাঁপা মানে ভেতরটা কি হয়, ভেতরটা তোমার হচ্ছে সূক্ষ্ম চিরের মতো হয়। ফাঁপা বলতে তো বুঝো, নাই, ফাঁকা আর কি। তো সিলেন্টেরনকে অনেক সময় ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড সেকও বলা হয়, নাম দেওয়া হয় স্যারকে ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড সেকও বলা হয়, কারণ দেহের উপরিভাগে অবস্থিত একটিমাত্র ছিদ্র অর্থাৎ মুখ ছিদ্রের মাধ্যমে এটি খাবার গ্রহণও করে, বর্জ্য আর পরিত্যাগও করে। এই যে সিলেন্টেরনকে ব্লাইন্ড গাট ব্লাইন্ড সেক বলার কারণটা হচ্ছে এটাই, ওই আগের মতোই আর কি, যে সিলেন্টেরনের যে মুখ ছিদ্র আছে এর মাধ্যমে সে খাবার খায়, আবার এটা বজ্র পরিত্যাগ করে, এই জন্য এটার অপর নাম হয় ব্লাইন্ড সেক বা ব্লাইন্ড গাট। এটাও আমার খননের জন্য ইম্পর্টেন্ট, যে কেন এই কাজটা করা হয় বা কেন এই কাজটা বলা হয়, এটাও প্রশ্ন আসতে পারে আসার মতো। এই হচ্ছে মোটামুটি সিলেন্টেরন নিয়ে আলোচনা, সিলেন্টেরন গহ্বর নিয়ে আলোচনা। যতটুকু আলোচনা করলাম আমাকে একটু জানাও, বুঝতে পারলা কিনা? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো এটা আমরা পড়লাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, সিলেন্টেরন গহ্বর নিয়ে আলোচনা করলাম। তো এখন আমরা চলো বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন সলভ করি। নিচে একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিলোম ও সিলেন্টেরনের মধ্যে একটা স্পেশাল পার্থক্য, সেই পার্থক্যটা আমাদের বলতে হবে। তো এই দুইটা অংশের পার্থক্যটা কি, এটা আসলে খননে আসছে আমাদের, তারপর একটু পড়িয়ে যাই তোমাদের, তারপরে দেখাবো না সময় পেলে। সিলোম ও সিলেন্টেরনের মধ্যে পার্থক্য: 1 নম্বর অবস্থান, আবরণী, উৎপত্তি, অন্তঃস্থ অঙ্গাঙ্গী ধারণাকৃত পদার্থ আর হচ্ছে কি কাজ। সিলোম এটা আমরা জানি, ত্রিস্তরী প্রাণীদের দেহপ্রাচীরের ভেতরের দিকে ও পোস্টেটেনের বাইরের দিকের মধ্যবর্তী ফাঁকা স্থানে এটা থাকে। আর সিলেন্টেরন দ্বিস্তরী প্রাণীর মধ্যে পাওয়া যায়। সিলোম হয় ত্রিস্তরী প্রাণীদের, মানে আমাদের মতো যে ত্রিস্তরী আছে, 3টা স্তর নিয়ে যাদের কোষ তৈরি, ভ্রূণকোষ, সেই রকম প্রাণীর দেহে সিলোম পাওয়া যায়। কিন্তু সিলেন্টেরন ত্রিস্তরী প্রাণীদের পাওয়া যায় না, এরকম দ্বিস্তরী, যেমন হাইড্রা, জেলিফিশ, হাইড্রার মতো যত দ্বিস্তরী প্রাণী আছে, সকল দ্বিস্তরী প্রাণীদের মধ্যেই এই সিলেন্টেরন গহ্বর পাওয়া যায়। কথা বুঝতে পারছো? জি স্যার। তো দ্বিস্তরী প্রাণীদের দেহের মাঝখানে অবস্থিত প্রশস্ত ফাঁকা স্থানই হচ্ছে কি সিলেন্টেরন। আবরণী, কি আবরণ দিয়ে আবৃত থাকে? ভেতর ও বাহির উভয় দিকে মেসোড্রাম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত, মানে সিলোমের ভেতর বাহিরে দুই পাশেই একটা পর্দা থাকে, সেই পর্দাটার নাম পেরিটোনিয়াম পর্দা। আর সেই পেরিটোনিয়াম পর্দা মেসোড্রাম থেকে উৎপন্ন হয়। মেসোড্রাম হচ্ছে একটা কোষীয় স্তর, সেই কোষীয় স্তর থেকে পেরিটোনিয়াম পর্দাটা বের হয়, সেই পর্দা দিয়েই সিলোম কি আবৃত থাকে। আর অপরদিকে সিলেন্টেরন সব দিক দিয়েই গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আবৃত, মানে সিলেন্টেরন যেই গহ্বরটা আছে সেই গহ্বরটা গ্যাস্ট্রোডার্মিসের যত কোষ আছে, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ যত কোষ আছে সকল কোষ দিয়ে কি হয়, এটা আবৃত থাকে, মনে রাখবা। এরপর হচ্ছে উৎপত্তি। এটি তাহলে আমাদের ত্বকটা কি মানে পেরিটোনিয়াম পর্দা দিয়ে, মানে পর্দা দিয়ে আবৃত নাকি? আমাদের ত্বক না, আমাদের ত্বকের যে চামড়া, নাকি আমাদের ত্বকই ওইটা স্যার? আসলে ত্বক বলা মানে পুরো ক্ষেত্রে ত্বক বলা যায়, কিন্তু কথা হচ্ছে মূলত সিলোমের কথাটা বলতেছে। সিলোম তো হচ্ছে ত্বকের মধ্যে ভেতরের দিকে, সিলোমটা যেটা স্যার এখানে তো লিখছে যে ভিতর ও বাইরের উভয় দিকে, মানে সিলোমের, আমাদের ত্বক তো চামড়াটা ভিতরের মধ্যে স্যার। হ্যাঁ, তো আমার সিলোমটার ভেতরে আর বাহিরের স্তর, দুইটা স্তর আবৃত থাকে। আমার ত্বক তো চারো বাহিরে, বুঝছো? ত্বকের হিসাবটা তো বাহিরে, একবার বহির দিকে।
ওকে, কে এই স্পিকার মিউট রাখতে হবে, স্পিকার মিউট রেখে কথা বলো। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম খেয়াল রাখো, তো আশা করি এটা বুঝতে পারছো। তো বলতেছে উৎপত্তি, এটি মেসোড্রাম জাত ও সিলোমিক পাউচ থেকে উদ্ভূত, মানে মেসোড্রাম জাতীয় যে কোষ সে কোষ থেকে উদ্ভূত হয়। এরপর বলতেছে সিলেন্টেরন, এটি সিলোমিক পাউচ, এটা আবার কি? সিলোমিক পাউচ হচ্ছে সিলোমের একটা জাত সদৃশ কোষ। সিলোমিক মানে সিলম থেকে সিলোমিক, মেসোড্রাম থেকে মেসোড্রাম জাত, মানে আমাদের সিলোমের যে উৎপত্তিটা হয়, আমাদের কিছু কিছু কোষ থাকে যে কোষগুলো মেসোড্রাম জাতের মতো বা মেসোড্রামের মতো মেসোড্রামের ভেতর থেকে আসে, এবং সেটা সিলোমিক্স পাউচ, মানে এটা হচ্ছে তার নাম, যে সিলোমটা যেই জায়গা থেকে একবারে তৈরি হবে, উৎপত্তি হবে, সেই জায়গার একটা স্পেশাল কোষ সিলোমিক পাউচ কোষ। সেই সিলোমিক পাউচ কোষ থেকে সিলোমে যাত্রা হয়। কিছু কিছু নাম থাকবে, সেগুলো হচ্ছে তোমার সিমিলার, সামঞ্জস্যপূর্ণ, যেমন মেসোড্রাম থেকে মেসোড্রাম জাত, সিলোমিক থেকে সিলোম, এরকম কিছু তোমার মানে সিমিলার নাম থাকে, যেটা দ্বারা বোঝা যায় সেই বিষয়টা সেই জায়গা থেকে তৈরি হয়েছে। সিলোম তৈরি হতে যে নির্দিষ্ট একটা জায়গা লাগে, সেই জায়গার একটা কোষের নাম সিলোমিক পাউচ। বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে যে এটি অ্যান্ডোড্রাম জাত ও আর্কটেন্ট আসলে উচ্চার করতে পারছি না, যাই হোক কিছু একটা থেকে উদ্ভূত। সরি আসলে উচ্চারণটা আসছিল না। হ্যাঁ, তো আসলে এই অ্যান্ডোড্রাম জাত, অ্যান্ডো মানে ভেতরে, সিলেন্টেরন যেটা কিন্তু ভেতর থেকে। কি বললা? হ্যাঁ ঠিকই হচ্ছিল। আচ্ছা যাক, কিছু কিছু ওয়ার্ড বুঝছো আমার মুখে বাজে, সবসময় তো আসে না, এটাই। এরপর হচ্ছে অন্তস্থ অঙ্গাদি, এতে বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড, যকৃত, ফুসফুস, বৃক্ক ইত্যাদি অবস্থান করে, যেমন আমাদের দেহে সিলোমের মধ্যে যে অঙ্গগুলো থাকে সে অঙ্গগুলো অবস্থান করে। আর এদিকে সিলেন্টেরনের মধ্যে এতে কোনো অঙ্গ অবস্থান করে না, কারণ এটা হচ্ছে কি তোমার একটা নর্মাল, আমাদেরটা তো হচ্ছে উন্নত প্রজাতির, আর এটা তো হচ্ছে অনুন্নত, তো এখানে তো কোনো অঙ্গনু থাকতে পারে না, বা তেমন কোনো বড় অঙ্গনু থাকার কথাও না। মনে রাখবা, ধারণকৃত পদার্থ, এটি সিলোমিক তরলে পূর্ণ থাকে। আবার এই দেখো, আমাদের সিলোমিক পাউচ এটা একটা কোষের নাম, আবার সিলোমিক মানে একটা তরল থাকে, তরলের মতো একটা পদার্থ থাকে, তার নাম সিলোমিক তরল। সিলোমিক পাউচ এটা একটা কোষ, সেখান থেকে আমাদের একটা তরল বের হয়, সিলোমিক তরল, সেইখানে সিলোমটা তৈরি হয়। মানে আমাদের কিছু কিছু শব্দ থাকে। হ্যাঁ বলো স্যার, এটা কি মানে রক্তের মতো কিছুটা নাকি? রক্তের মতো না, রক্ত তো হচ্ছে তোমার কয়েকটা কণিকা রক্তরস মিলিয়ে একটা রক্তের গঠন তৈরি হয়, পুরোপুরি রক্ত না। আমাদের দেখা যায় রক্ত থেকে আলাদা। স্যার বলতেছি মানে যেমন মানুষের তো রক্ত, তো এরকম ওদের মানে রক্তের বেরিয়ে নাকি? না, এটা তো ওদের না, এটা তো হচ্ছে এই আমাদের সিলম তো হচ্ছে মানুষ জাতীয় বা ত্রিস্তরী যে পানি সেটা, সিলেন্টেরন তো হচ্ছে আলাদা, এটা হচ্ছে অন্য, এটা তো রক্ত তো ওদের নাই। আচ্ছা জি স্যার, ক্লিয়ার। ওকে, তাই বলতেছে এরপরে এই সিলেন্টেরন এটি পানি, খাদ্য, বজ্র, প্রিয় পদার্থ পূর্ণ থাকে। এই যে সিলেন্টেরন, এটা তো জানো, এই যে সিলেন্টেরনে পানি থাকে, খাবার, বজ্র সবই থাকে। লাস্টে কাজ, শুধু দেহ গহ্বরের কাজ করে, দেহের যে গহ্বর থাকে আমাদের গর্ত অংশ, সেখানে কাজ করে। আর সিলেন্টেরন দেহ গহ্বরের সাথে পরিপাক গহ্বরের কাজও করে থাকে। এই হচ্ছে সিলোম আর সিলেন্টেরনের মধ্যে মূল পার্থক্য। দেখো তো মোটামুটি বুঝতে পারলা কিনা যতটুকু বোঝানো হইলো। স্যার এইটা দিয়ে কি মানে পরীক্ষার ক্ষেত্রে খ আসতে পারে নাকি গ আসতে পারে? খ আসে, খ মাঝে মধ্যে গ আসতে পারে, আমি দেখাবো। বলো, এটা কি খ প্রশ্নে আসে না গ প্রশ্নে আসে? খতে মাঝে মধ্যে গতেও আসে। স্যার তাহলে পুরোটা মুখস্থ করে কি মাস্ট? হ্যাঁ, সিলোমের আর এটা অপশন মুখস্থ করলে হয়ে যায়। হ্যাঁ মুখস্থ, খ তো আসে, ঠিক আছে, মানে মানে সংজ্ঞা মুখস্থ মানে তোমার তো দিতে হবে তো। হ্যাঁ, তোমার দিতে হবে না, একটু বড় করে লিখতে হবে তো। 2 নাম্বার কি তুমি 2-3 লাইন লিখলে পাই যাবা? বিবরণটা লিখতে হবে সুন্দর করে, ব্যাখ্যা দিয়ে আমি বুঝাবো, একটু পরে দেখাবো। প্রশ্ন সৃজনশীল আসে, ওইটা বলি না যে পার্থক্য আসলে যে 2-3টা মানে দিলে পার্থক্য দিলে তো হয়ে যাবে। হ্যাঁ, একটা থেকে দুইটা করে দিলে ওই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা হয়ে যাবে। হ্যাঁ, এটাই ঠিক, পার্থক্য 3টা 6টা দিলেই হবে, এনাফ, কিন্তু এর কম দেওয়া যাবে না আর কি। ওকে, আচ্ছা, তো আমি দেখা দিই
আমি দেখাই যে প্রশ্ন যে আসছে, এটা তো বুঝছো মোটামুটি, এটা পারা গেছে। এখন আমি তোমাদের দেখাই একটা প্রশ্ন আসছে, আমি এটা দেখায় তোমাদের বুঝা দিই। এই প্রশ্ন আমাদের ঢাকা বোর্ড 23 সালে বোর্ড পরীক্ষায় চলে আসছে অঙ্কটা। সরি, এই প্রশ্নটা এ দেখো, ঢাকা বোর্ড 23 সালে একটা প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যে আমি দেখি কি বলছি। দ্বিস্তরী প্রাণীর পরভুক্ত এবং পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন একটি প্রাণী আছে যেটা উদ্ভিদের ন্যায় দেহকাণ্ড হতে অযৌন উপায়ে নতুন প্রজন্ম সৃষ্টি করে। এদের চলনও কি ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। জানি এটা আমরা হাইড্রো থেকে আসছে, বোঝা যায়। এখন দেখো খনন কি বলছে, সিলোম ও সিলেন্ডারের মধ্যে পার্থক্য লেখো। দেখছো সরাসরি প্রশ্ন, সিলোম ও সিলেন্ডারের মধ্যে পার্থক্য লেখো। সবাইকে দেখতেছো, দেখা যাচ্ছে ভাইয়া? বলো। আইসিটি পড়া দিয়ে যেরকম মানে পড়া ধরতেন, এই সাবজেক্টগুলোরও পড়া দিয়ে পড়া ধরতেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমি আসলে ওই যে পড়া ধরা নেওয়া বিষয়টা নিয়ে একটু অফ রাখছি কয়েকদিনের জন্য। তোমাদের নতুন রুটিনটা আমি প্রকাশ করছি, দেখছো, ইংরেজি, আইসিটি, বাংলা, অর্থনীতি। জি ভাইয়া দেখছি। এটা করতেছি প্লাস। হ্যাঁ বলো। স্যার আমাদের কলেজে কি বলে, মানে সব স্যাররা বলে যে আমরা শুক্রবারে তো ছুটির দিন, তো মানে বায়োলজি টিচাররা বলে যে তোমরা বায়োলজি শুক্রবারে বায়োলজি 2-3টা অধ্যায় বেশি বেশি করে পড়ো, আর ইংলিশ টিচার বলে ইংলিশ পড়বো, আর হায়ার ম্যাথস বলে বেশি বেশি অঙ্ক করো। তাহলে আমরা শুক্রবারে করবোটা কি? তাই তো, যেই স্যারের বিষয় সেই স্যারে বলে শুক্রবারে বন্ধ, সেই বিষয়টা শুক্রবারে ভালো করে পড়ো। তাই তো মুশকিল। এখন সবাই মনে করে কি জানো, শুক্রবারে তো কোচিং বন্ধ, প্রাইভেট বন্ধ, কলেজ বন্ধ, তোমরা ফ্রি থাকো, তাহলে পড়ে ফেলো তোমার ওই সাবজেক্টটা, যে সাবজেক্ট স্যারে পড়ায়। আমি হলে তো বলতাম তুমি সবই পড়বা, কারণ আমি সবই পড়াই, সবই তো ইম্পর্টেন্ট, সবই তো পড়া লাগবে। টিচাররা তো বোঝে না যে টিচারদের চেয়ে আমরা ট্যালেন্ট বেশি, আমরা সব সাবজেক্ট একসাথে পড়ি, আর টিচাররা তো নির্দিষ্ট একটা সাবজেক্ট পড়ায়। কেন পড়ায়? কারণ সে এই বিষয়ে অভিজ্ঞ, সে একটা সাবজেক্টই ভালো করে পড়াইতে পারে। সেটাই, সে একটা বিষয় বোঝে আর একটা বিষয় ভালো করে পড়ায়। আমরা যে এতগুলা পড়ি সে না না, কথা না ওটা না, কথা হচ্ছে কি, এটা ভুল কথা ভাই, আমাদের স্যার তো সব বিষয়ে এক্সপার্ট। না না, দেখো তো, এটা বিষয় চিন্তা করো, যারা ভর্তি পরীক্ষার্থী দেয়, ভর্তি পরীক্ষার্থীরা কিন্তু সব বিষয়ই পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি, সাধারণ জ্ঞান, এগুলো কিন্তু সব টিচার তো স্যারের মতো না, সেজন্যই বললাম কথাটা। ওকে, পাম্পস দিতে হবে না, থ্যাংক ইউ, অনেক অনেক পাম্পস দিয়েছো, খুশি হলাম। আমি পাম্পস দেই নাই ভাইয়া। আচ্ছা, আমি দুষ্টুমি করলাম। আমি বলি যে কথাটা, তুমি চিন্তা করো, নিজেকেই জাজ করতে পারো যে তুমি যদি বাচ্চাটা সব বিষয়ের জ্ঞান নিয়ে ভর্তি পরীক্ষা হলে যেতে পারো, ভার্সিটি ভর্তি পরীক্ষায় চ্যালেঞ্জিং মুহূর্তে তুমি চান্স পেতে পারো, তাহলে একজন মানুষ হিসাবে আমরা কেন সকল বিষয়ে পড়ার দক্ষতা অর্জন করতে পারবো না? কেন পারবো না? অবশ্যই ইনশাল্লাহ পারবো। এটা কিন্তু প্রমাণিত। একটা বাচ্চা হইয়া যদি সে এতটা কষ্ট করে সব বিষয় আয়ত্ত করতে পারে, যে কোনো প্রশ্ন সলভ করতে পারে, যে কোনো বিষয়ে সে ধারণা রাখতে পারে, জ্ঞান রাখতে পারে, তাহলে আমরা মানুষই কেন পারবো না? আমরা যদি চেষ্টা করি অবশ্যই পারবো। তো সেই হিসাবে আমি তোমাদেরকে টুকটাক দেখাই আর কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি, চেষ্টা করি যতটুকু, এটাই। ওকে, তাহলে স্যার আপনি কোন ভার্সিটি ছিলেন স্যার? মানুষ তোরা তাহলে কেন পারবি না? ওরও যা খায় তোরও তো তা খাস, হ্যাঁ তাহলে কেন পারবি না? ঠিকই তো, তারাও কিন্তু মায়ের পেট থেকে আসা মানুষ, তোমরা মায়ের পেট থেকে আসা মানুষ, নাকি অন্য কোনো প্রাণী? তোমরা পারবা না বা আমরা পারবো না। তো বলি, আসলে আমার ভার্সিটিতে হচ্ছে, আমি কোনো পাবলিক স্টুডেন্ট না, সত্যি কথা। আসলে আমার গল্পটা একটু ব্যতিক্রম, সকলের বা লাইফের গল্পই ব্যতিক্রম, আমারটাও আমার দিক থেকে ব্যতিক্রম, যেটা হয়তো তোমরা এখন জানতেছো যে আমি আল্লাহর মতে যতটুকু তোমাদের পড়াচ্ছি তোমরা মোটামুটি বুঝতেছো, ভালোই খুশি হচ্ছ, কিন্তু আমি কেন আমার দিক থেকে পিছাই গেলাম, সেটা সামহাও আমার কোনো দিক নির্দেশনার কমতি ছিল, কোনো গাইডলাইনের কমতি ছিল, বা আমি আমার সময় বুঝি নাই যে আমাদের লাইফটা এরকম হয়ে যাবে, এক সময় যে আমি আমার ভুলের বুঝতে পারবো সেটা আমি বুঝি নাই। তো তখন হয়তো বা আমরা একটু দুষ্টুমি করছিলাম, তেমন ভালো করে পড়ালেখা করি নাই, টাইম পাস করছিলাম, এগুলো তখন আমাদের কাছে মনে হচ্ছিলো এটাই লাইফ, কিন্তু আসলে লাইফটা যে এটা না, এখন বড় হয়ে বুঝতেছি। একটা কথা আছে না, মানুষ হোঁচট না খেলে সেটা বুঝে না কখনোই সে কি হারাইছে, হোঁচট খেলে পড়ে গেলে সে বুঝতে পারে যে ধাক্কা খাওয়ার গুরুত্ব কত। ধাক্কা না খেলে, হ্যাঁ, ধাক্কা না খাইলে জীবন থেকে শিক্ষা নেওয়া যায় না। এটাই আর কি। ধাক্কাই তো খাইতেছি না স্যার। ধাক্কা খাচ্ছ না, খাবা খাবা, সামনে এখনো সময় আছে, ধাক্কা খাবা। তবে কথা হচ্ছে, যে ধাক্কা সবচেয়ে দ্রুত খাবে
সে লাইফে সাকসেসে তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। এটা আমি উদ্বাসের একটা ভাই থেকে শুনছি বা বড় বড় ইয়া থেকে শুনছি যে ধাক্কা জীবনে যে যত তাড়াতাড়ি খাবে তার সফলতা তত তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। কারণ ধাক্কা না খাওয়া পর্যন্ত সে তাহলে ধাক্কা না খেয়ে কি জীবন যুদ্ধে পিছিয়ে গেলাম? না, কথাটা ওটা ঠিক না। কিছু কিছু পার্সন থাকে যারা কোনো ধাক্কা ছাড়াই সাকসেসের পথে চলে যায়। এটা হাতে গোনা খুবই মানে রেয়ার। যেমন আমাদের নেগেটিভ ব্লাড পাওয়া খুবই রেয়ার, কপাল লাগে, হ্যাঁ ওরকম আর কি। সবার ক্ষেত্রে তো সব জিনিস প্রিফার করে না। তোমার ও নেগেটিভ? ও, এই জন্যই মনে হয়, তোমার এখন ধাক্কা টাকা খাওয়া হয় নাই। কথা বললাম আর কি স্যার। আসলে স্যার এই জিনিসটা সবাই বলে, আসলে যেটা সত্যি কথা আর কি। নেগেটিভ বিষয়গুলো তোমার ব্লাড গ্রুপে যেমন রেয়ার, অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের ক্ষেত্রে লাইফে কিছু কিছু পারপাসে তোমার দেখা যায় ধাক্কাটা পরেই খায়, বা অনেক সময় খায়ও না, সে সাকসেসের পথে চলে যায়। যাই হোক, এইটা নিয়ে তো আমার আলোচনা না। না, আমরা কখনো আশা করি না, আমরা দোয়া করি সবসময় তোমরা যেই লেভেলে পরিশ্রম করতেছো, চেষ্টা করতেছো, মনে রাখবে একটা কথা, আল্লাহ তাআলা সবসময়, মহান আল্লাহ তাআলা আমাদের সবসময় পরিশ্রমের ফলাফল দিবেন ইনশাল্লাহ, আজ না হয় কাল। পরিশ্রম করে মানুষ বৃথা গেছে বা পরিশ্রম করে সে সাকসেস হইতে পারে নাই, এরকম একজন মানুষ পৃথিবীতে আজও পর্যন্ত বলতে পারে নাই আমি পরিশ্রম করে আমার পরিশ্রমটা বৃথা গেছে, সম্পূর্ণরূপে বৃথা গেছে, কোনো লাভ হয় নাই। এমন কোনো পার্সন দেখাতে পারবে না যে মানুষটা বলছে যে পরিশ্রম করছি আমার লাইফটা ফেইলর। কেউই নাই, এরকম কেউই নাই বলতে পারবে। অবশ্যই সে পরিশ্রমটা সাকসেস হয়েছে, হয়তো তার লাইফের শেষ মুহূর্তে, যেটা তার জন্য অনেকটা কষ্ট করছিল, অপেক্ষা করতে 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 সে একসময় সে স্বাদ পাইছে, সাকসেসের স্বাদ পাইছে, কিন্তু সে চিন্তা করে নাই যে এত দেরিতে সে পাবে, সে পাইছে। কিন্তু এটা হচ্ছে লাইফের বাস্তবতা, এটা সবার জন্য হয় না। কিছু কিছু মানুষ থাকে যাদের সাকসেসের পথটা অনেকটা কঠিন, অনেকটা দূর পর্যন্ত, এবং তাকে অনেকটা পেশেন্স নিতে হয়, মানে ধৈর্য ধারণ করতে হয় সাকসেসের জন্য। কথা কি বুঝছো? জি স্যার। স্যার আমার মামার এক ফ্রেন্ড আছে, তো স্যার উনি এরকম অনেক হার্ড ওয়ার্ক করছে লাইফে, তো মানে অনেক জায়গা দিয়ে স্যার বাস টাস খাইছে। তো ওনার মানে ছোটবেলায় মানে একটা ড্রিম ছিল উনি ইউরোপ কান্ট্রিতে ঢুকবে, তো এমনি টাকা দিয়ে দালাল তেলালে এরকম করে অনেক মানে বাস টাস খাওয়ার পরে তো দেন উনি শেষ বয়সে বলতে মোটামুটি মানে যৌবনের একটু হায়ার লেভেলে প্রায় 45 বছর ওই টাইপে, তো উনি ইউরোপের কান্ট্রিতে তো ঢুকতে পারছে। তো ওইখানে গিয়ে মানে ওই যে দালালের মাধ্যমে গেছে, তো উনি কোনো কাজ টাজ পায় নাই, প্রথম 2 মাস নাকি ভিক্ষেই করছে। একদিন স্যার ভিক্ষে করতে গিয়ে মানে আসতেছে নাকি, তো একটা গাড়ির গ্লাস নামানো দেখতেছে, আর ভিতরে একটা ব্রিফকেস পাইছে, উনি ওইটা চুরি করে নিয়ে গেছে। তো পরে তো আসে নিয়ে দেখে যে পুরো ডলারে ভরা। আর এখন তো স্যার উনি পুরো রিচ, নিজে বরিশাল স্যার নিজের একটা পেট্রোল পাম্প আছে। ওরে দেখছো তো, কি মানুষের দেখা যায় ভাগ্য চেঞ্জ হয় বা মানুষের লাইফটা চেঞ্জ হয় কি হয় এটা বলা যায় না। তো সাকসেস আসলে দেখা যায় মানুষের একটা এমন সময় চলেছে যে কখনো চিন্তা করতে পারে না, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি, আমি ক্লাসটা করি। দেখো জাস্ট আমাদের পার্থক্যটা কি লিখছে, আমরা যা পড়ছিলাম 3টা পার্থক্য দিছে। পার্থক্যের মধ্যে লিখছে এখানে বনীয় স্তরী প্রাণীদের দেহের মা হাবিজাবি, এগুলো পারবা, হ্যাঁ একটু দেখলেই পারবা আশা করি, ইনশাল্লাহ এটা বেশি কঠিন না। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অংশ।